কি নামে বলে ডাকবো তোমাকে, মুগ্ধ করেছে তোমাকে ওই দুটো চোখে। তোমাকে মুগ্ধ করেছে ওই দুটো চোখ, আর আমাকে মুগ্ধ করেছে ক্যালকুলাসের জগৎ। চলো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যালকুলাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যার নাম অন্তরীকরণের ধারণা, যেটা ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 7। তো এই ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 7 এর গুরুত্ব এত বেশি যেইটা যদি তুমি না বোঝো তাহলে ক্যালকুলাসটা তোমার জন্য অসহ্য বিষয় হয়ে যাবে। তো এই ম্যাথমেটিক্স 2 চ্যাপ্টার 7 যদি তুমি ভালোভাবে বুঝতে চাও, সর্বপ্রথম কাজ হচ্ছে এইখানে যে আমরা সূত্রগুলো লিখে রাখছি এই সূত্রগুলোকে আত্মস্থ করা, মুখস্থ করা, যাতে তোমাকে পরীক্ষার খাতায় ভাবতে না হয় যে এইটা সূত্র কি হবে। ক্লিয়ার এতটুকু? তো এই সূত্রগুলো মুখস্থ করার কিছু টেকনিক আছে, আবার কিছু পরিশ্রমও তোমাদের লাগবে। সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে বই থেকে এই সূত্রগুলোকে তোলা এবং টেবিলের সামনে টাঙায় দেওয়া, এবং প্রতিদিন অন্তত একবার করে পড়া। আর যেদিন টাঙাবা ওই দিন মিনিমাম ওই সূত্রটা, ওই সূত্রের চারটা তুমি 10 থেকে 15 বার রিভিশন দেখবা। যখন তুমি 10 থেকে 15 বার রিভিশন দিবা তখন তোমার কাছে বিষয়গুলো ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? তো এখানে আমি সূত্রগুলো এখানে লিখে রাখছি, এই সূত্রগুলো অবশ্য তোমাদের আমি গত ক্লাসে প্রমাণ করাইছি। গত ক্লাস বলতে গত চ্যাপ্টার, অর্থাৎ ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 6 অন্তরক সহগ ও অন্তরীকরণ অধ্যায় আমি প্রমাণ করেছি। আমি তোমাদেরকে বলছিলাম যে এই অধ্যায়ে যা আমরা করব, অর্থাৎ যা প্রমাণ করব সেটা পরবর্তী অধ্যায়ে কাজে লাগবে। দেখো আমরা গত চ্যাপ্টারে আমরা sin x এর অন্তরক সহগ বের করছিলাম মূল নিয়মে, যেটা পাইছি cos x। আবার cos x এর অন্তরক সহগ বের করছিলাম মূল নিয়মে, যেটা পাইছি মাইনাস sin x। তো ওইখানে আমরা প্রমাণ করে এগুলো কিন্তু বের করছিলাম, কিন্তু এই চ্যাপ্টারে এগুলো ভাইয়া ডিরেক্ট ইউজ হবে। আবার দেখো এইখানে আমরা ex এর অন্তরক সহগ বের করছিলাম মূল নিয়মের সাহায্যে, যেটা পাইছি আমরা কি e পাওয়ার x এর। আবার e পাওয়ার mx এর অন্তরক সহগ বের করছিলাম মূল নিয়মের সাহায্যে, যেটা পাইছিলাম আমরা m ইনটু e পাওয়ার mx, তাই না? আবার ln x এরও আমরা অন্তরক সহগ বের করছিলাম 1 ডিভাইডেড x, তাই না? তো ওই চ্যাপ্টারে যেগুলো আমরা আর কি প্রমাণ করে আসছি সেগুলো কিন্তু এই চ্যাপ্টারে তোমাদেরকে ডিরেক্ট কাজে লাগবে। তো অবশ্যই এই সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করতেই হবে। তাহলে একটু করে সূত্র ধরি আমরা, এবং সূত্রটা আসলে কি বোঝায় এটা একটু করি। দেখো এখানে বলছে ddx of x পাওয়ার n যদি থাকে তাহলে আমরা ওটা ইকুয়াল লিখতে পারবো n ইনটু x পাওয়ার n মাইনাস 1। তো এই জিনিসটা তোমরা একটু মনে রাখতে পারো ভাইয়া একটা জিনিসের মাধ্যমে, অর্থাৎ ছন্দের মাধ্যমে। দেখো এখানে কি আছে, ddx x পাওয়ার n ইজ ইকুয়াল আমরা লিখবো n x পাওয়ার n মাইনাস 1। দেখো এটা তোমরা মনে রাখতে পারো ভাইয়া পাওয়ার নামাও পাওয়ার কমাও এই ছন্দের মাধ্যমে। প্রথমে দেখো আমরা এইখানে দেখতেছি কি x পাওয়ার n আছে, প্রথমে পাওয়ারটাকে নামাবা অর্থাৎ সামনে n আসবে, দেন পাওয়ার কমাবা অর্থাৎ x এর পাওয়ার যে এখানে n আছে না, এখান থেকে 1 বিয়োগ করে দিবা। এই ছন্দের সাহায্যে তোমরা কিন্তু ভাইয়া এই সূত্রটাকে মুখস্থ করতে পারো, পাওয়ার নামাও পাওয়ার কমাও। এখন আসো, এখন x এর জায়গায় যদি ভাইয়া n বাদ দিয়ে অন্য কিছু থাকে, মনে করো ddx of জাস্ট x, তাহলে x এর অন্তরীকরণ কি হবে ভাইয়া? দেখো তো এখানে x এর উপর কিছু নাই মানে কি 1 আছে, তার মানে 1 টা একবার নামবে নিচে, তাই না? তো 1 টাকে একবার নামবে নিচে, দেন 1 একবার কমবে, তাই কিনা? তো দেখো 1 একবার নিচে নামলে সামনে হচ্ছে 1 আর x থাকতেছে, আর 1 মাইনাস 1 মানে কি ভাইয়া 0। তাহলে বলো তো কোন একটা বীজগাণিতিক চলক, বীজগাণিতিক রাশি কিংবা সংখ্যার উপর যদি 0 হয় তার মান কত ভাইয়া? 1। তার মানে আমরা পাচ্ছি 1 ইনটু 1। দেখো তার মানে আমরা বুঝতে পারলাম ভাইয়া ddx of x এর মান হবে 1। অনুরূপ ভাবে ভাইয়া x ddx of root x এর মান হবে 1 ডিভাইডেড 2 root x। এটা কিভাবে আসলো বলো তো? root x মানে কি? root x মানে হচ্ছে ভাইয়া x এর উপর হচ্ছে ভাইয়া হাফ, এই হাফটা হচ্ছে n এর মান। এই সূত্রে এখানে ফালাই দাও, দেখবা যে তোমার এইরকম একটা আকৃতি চলে আসছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো প্রথম যে সূত্রটা, ওইটা আশা করি বুঝতে পারছো। দেন আসো এই সূত্র, মনে রাখবা যে ex এর ডেরিভেটিভ অলওয়েজ ex হয়, এটা আমরা কিন্তু প্রমাণ করেই আসছি। কিন্তু জাস্ট মনে রাখবা যে ex খুব শক্তিশালী ম্যাথ, এইটা সব সময় ফিক্স থাকে, অর্থাৎ ex এর ডেরিভেটিভ ex হবে। তারপরে এটাও আমরা কিন্তু প্রমাণ করে আসছি চ্যাপ্টার 6 এ, এটাও মনে রাখবা যে ddx of e পাওয়ার mx is equal m into e পাওয়ার mx। ক্লিয়ার তো টু? তারপরে এটাও মনে রাখবা যে ddx of e পাওয়ার x is equal
এ পাওয়ার এক্স ইন্টু লন এ, এটাও কিন্তু আমরা প্রমাণ করে আসছি। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা তোমাকে কিন্তু অনেক সময় লাগবে, এই সূত্রটা তোমাকে অনেক সময় লাগবে, ddx অফ ln x ইজ ইকুয়াল 1/x, এই সূত্রটা তোমাকে প্রতি মুহূর্তে লাগবে, এটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট। এইখানকার মধ্যে এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট আর এইটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এখন আসো এই দিক, তো এগুলো হচ্ছে ভাইয়া ত্রিকোণমিতিক ফাংশনের কিন্তু সূত্রগুলো, দেখো সবগুলো প্রায় ত্রিকোণমিতিক সূত্র এগুলা। তো দেখো ddx অফ sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে ভাইয়া? ddx অফ sin x এর হবে ডিফারেন্সিয়েশন cos x, আবার cos x এর ক্ষেত্রে হবে মাইনাস sin x, আবার দেখো tan x এর ক্ষেত্রে হবে sec স্কয়ার x, আবার cot x এর ক্ষেত্রে হবে ভাইয়া মাইনাস cosec স্কয়ার x, sec x এর ক্ষেত্রে হবে ভাইয়া sec x ইনটু tan x, cosec x এর ক্ষেত্রে হবে ভাইয়া কি মাইনাস cosec x ইনটু cot x। দেখো ভাই এখানে মূলত সমস্যা করে কোনটাই জানো ভাইয়া, কোথায় পজিটিভ চিহ্ন বসবে আর কোথায় নেগেটিভ চিহ্ন বসবে। দেখো এখানে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, আবার cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া মাইনাস sin x। আসলে ভাইয়া আমরা বুঝবো কেমনে ভাইয়া কোথায় মাইনাসটা হবে? দেখো তোমাকে একটা শর্ট ট্রিক শেখাই দিচ্ছি ভাইয়া, যেইটা সি দ্বারা শুরু হবে, কি বললাম, যেইটা সি দ্বারা স্টার্ট হবে, সি দ্বারা স্টার্ট হবে সেইখানে সামনে মাইনাস হবে। দেখো এখানে cos x আছে, cos x এর শুরু হয়েছে কি দ্বারা ভাইয়া? সি দ্বারা, যেহেতু এটা সি দ্বারা শুরু হয়েছে সুতরাং উত্তরে দেখো মাইনাস আসছে। দেন এখানে আসছে cot x, দেখো cot x কি দ্বারা শুরু হয়েছে? সি দ্বারা না, তার মানে উত্তরে মাইনাস আসছে। দেখো cosec x, তার মানে cosec x সি দ্বারা শুরু হয়েছে, তার মানে উত্তরে ভাইয়া মাইনাস। ক্লিয়ার এতটুকু? আরেকটা জিনিস মনে রাখতে পারো ভাইয়া, যেখানে টি থাকবে, যেখানে টি থাকবে সেইখানে উত্তরে অর্থাৎ অ্যানসারে হবে ভাইয়া স্কয়ার। কি বললাম? যেখানে টি থাকবে সেটা যে কোনো ওয়ার্ডে টি থাকলে উত্তরে হবে অ্যানসার। যা সেটা মনে রাখার ভাইয়া টেকনিক, আমি এইভাবে মনে রাখছিলাম, তোমরা কিন্তু এটাকে আবার সূত্র হিসেবে মনে করিও না, এটা জাস্ট মনে রাখার টেকনিক। দেখো tan এর ক্ষেত্রে কি আছে ভাইয়া? টি, tan এর ক্ষেত্রে আছে টি, তার মানে উত্তরে হবে ভাইয়া কি স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার x। ক্লিয়ার এতটুকু? আবার cot এর ক্ষেত্রে দেখো এখানেও টি আছে, তার মানে উত্তরে হবে কি ভাইয়া স্কয়ার, অর্থাৎ মাইনাস cosec স্কয়ার x। যেহেতু সি দ্বারা শুরু হয়েছে এই কারণে মাইনাস, এবং যেহেতু টি আছে তার মানে উত্তরে হবে স্কয়ার। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আবার sec x টাকে মনে রাখতে পারো ভাইয়া সেট দ্বারা। কি বললাম? sec x টাকে মনে রাখতে পারো ভাইয়া কি দ্বারা? সেট দ্বারা। সেট, এখন দেখো সেটটা কি বোঝায়, দেখো এই এসি তে দ্বারা বোঝায় হচ্ছে sec, আর টি তে বোঝায় হচ্ছে ভাইয়া tan x। দেখো তাহলে sec x এর ডিফারেন্সিয়েশন হবে sec x ইনটু tan x। কি বললাম? sec x এর ডিফারেন্সিয়েশন হবে sec x ইনটু tan x। মনে রাখবা কিভাবে? মনে রাখবা এই সেট শব্দটার সাহায্যে, যেখানে এসি তে বোঝাচ্ছে হচ্ছে sec আর টি তে বোঝাচ্ছে ভাইয়া tan। ক্লিয়ার এতটুকু? এতটুকু যদি ক্লিয়ার হয় তারপরে এখন কোসেক কে কিভাবে মনে রাখবা? কোসেক কে মনে রাখবা ভাইয়া সি ইনটু সি, অর্থাৎ সিসি দ্বারা। কোসেক কে মনে রাখবা কি দ্বারা? সিসি দ্বারা। আর সিসি দ্বারা যদি মনে রাখো, এই সি দ্বারা বোঝাবে হচ্ছে কোসেক, আর এই সি দ্বারা বোঝাচ্ছে ভাইয়া কট। তার মানে কোসেক কে মনে রাখবা কি দ্বারা? সিসি দ্বারা। তাহলে কোসেক এর ডিফারেন্সিয়েশন হবে কোসেক এক্স ইনটু কট এক্স, যেহেতু সি দ্বারা শুরু হয়েছে এই কারণে সামনে হবে ভাইয়া মাইনাস। এগুলোই হচ্ছে মোটামুটি এগুলো সূত্র, বুঝতে পারছো? এগুলো হচ্ছে মোটামুটি একটা সূত্র। এটা যদি মনে থাকে, এখন আসো যখন দেখবা যে দুটো ফাংশন পরস্পর গুণ অবস্থায় আছে, আমি কি বললাম, যখন দেখবা যে দুটো ফাংশন পরস্পর গুণ অবস্থায় আছে তখন সেখানে আমরা ইউভি সূত্র অ্যাপ্লাই করব। কি বললাম? ইউভি সূত্র অ্যাপ্লাই করব। দেখো মনে করো তোমাকে ddx দিল এবং বলল যে একটি ফাংশন, সেটি হচ্ছে log x ইনটু sin x, তাহলে এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, তাই না? যেহেতু এটা দুইটা ফাংশন পরস্পর গুণ অবস্থায় আছে সুতরাং আমরা কি করব, এটাকে মনে মনে ইউ ধরবো, এটাকে মনে মনে ভি ধরবো। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করব ইউভি সূত্র, অর্থাৎ দুটা ফাংশন যদি পরস্পর গুণ অবস্থায় থাকে তাহলে ফাংশনটার ফাংশন দ্বয়ের ডিফারেন্সিয়েশন কি রূপ হবে সেইটা সূত্র এখন আমরা শিখবো। দেখো এক্ষেত্রে খুবই একটা সহজ কাজ, যে প্রথমে আমরা ইউটাকে স্থির রাখবো, প্রথমে ইউটাকে স্থির রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করব বা ভি এর ডেরিভেটিভ নির্ণয় করব। দেখো প্রথমে ইউটাকে স্থির রাখছে অর্থাৎ ইউ এর কোনো কাজ নাই, আমরা ddx অফ ভি নির্ণয় করব।
তারপরে যেহেতু গুণ আছে সুতরাং এখানে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। এবার এর উল্টো কাজ করব। এবার আমরা উল্টো কাজ করব, যেহেতু সামনের বার ইউ কে আমরা কি করছিলাম, স্থির রাখছি, তাহলে এবার বলবে ইউ যে ভাই আমি কি সবসময় স্থির থাকবো না, এবার কি করবে ভাইয়া যে ইউ আমি এখন গতিশীল হব, এখন ভি তুমি স্থির হও। দেখো এখানে ইউ স্থির ছিল, ভিটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এইখানে ঠিক তার উল্টো প্রক্রিয়া হবে, অর্থাৎ এইখানে ভিটা স্থির থাকবে, ইউটাকে ডিফারেন্সিয়েশন করা হবে। ক্লিয়ার আছে টুকু? এখানে ইউটাকে স্থির রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, আর এইখানে ভিটাকে স্থির রেখে ইউটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এতটুকু জাস্ট মনে রাখবা যে একটি অপরটির উল্টো প্রক্রিয়া। এখন আসুন, যখন দেখবা যে দুটো ফাংশন পরস্পর ভাগ অবস্থায় আছে, দুটো ফাংশন পরস্পর ভাগ অবস্থায় আছে, তখন আমরা কি করব, তখন আমরা ভাইয়া ইউভির ভাগের সূত্র অ্যাপ্লাই করব। বুঝতে পারছো? ইউ ডিভাইডেড ভি এর ভাগের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড ভি এর ভাগের সূত্র আমরা মনে রাখবা এইভাবে যে ভাইয়া নিচে যেহেতু ভি আছে সুতরাং এইখানে হবে ভি স্কয়ার, যেহেতু নিচে ভি আছে এই কারণে নিচে হবে ভি স্কয়ার, আর এইখানে ভি হওয়ার কারণে ভাইয়া এইখানে শুরুতে ভি হবে। জাস্ট মনে রাখবা ইউ ডিভাইডেড ভি আছে, নিচে ভি থাকার কারণে ভাইয়া এইখানে ভি স্কয়ার, আর এইখানে ভি স্কয়ার হওয়ার কারণে ভাইয়া সামনে যাবে ভি, তারপরে ডিডিএক্স অফ ইউ, অর্থাৎ এখানে ভিটাকে স্থির রেখে ইউটাকে ডিফারেন্সিয়েশন করব। আর যেহেতু ভাগ চিহ্ন আছে সুতরাং ভাগ বলতে একটু বিয়োগের কাছাকাছি বোঝায়, বুঝো নাই? ভাগ বলতে একটু বিয়োগের কাছাকাছি বোঝায়, গুণ বলতে যোগের কাছাকাছি বোঝায়। ক্লিয়ার আছে টুকু? জাস্ট মনে রাখবা এইভাবে যে গুণ বৃদ্ধি করে সাধারণত, ভাগ কমায়, যোগ বৃদ্ধি করে, আর বিয়োগ কমাই। এতটুকু জাস্ট এইভাবে মনে রাখবা, এটা জাস্ট বোঝার জন্য বলতেছি। তাহলে গুণের কাজও বৃদ্ধি করা, যোগের কাজও বৃদ্ধি করা, তার মানে দুইটা মিল। ভাগের কাজে কমা, বিয়োগের কাজও কমা, তার মানে এই দুইটা মিল। তার মানে ইউভি যদি গুণ অবস্থায় থাকে মাঝখানের চিহ্নটা প্লাস, আর ইউভি যদি ভাগ অবস্থায় থাকে তার মাঝখানের চিহ্নটা মাইনাস। দেখো এক্ষেত্রে ভিটাকে স্থির রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করছি, আর এই ক্ষেত্রে আমরা তার উল্টো প্রসেস করছি, অর্থাৎ ইউটাকে স্থির রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করছে। এর ব্যর্থ আমরা কিছুই করিনি। এখন আসো এইখানে, এখানে আমরা দেখো ভাইয়া প্রথমে কি লিখছি ভাইয়া, ডিডিএক্স অফ সি, সিটাকে আমরা বলতে পারি ভাইয়া কি, ধ্রুবক, ধ্রুবক। এখন ভাইয়া এই ধ্রুবকটা কাকে বলে বলতো, যার মান ফিক্সড, যার মান কি ভাইয়া ফিক্স, বা যার মান পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। এখন পরিবর্তন হয় না কার মান ভাইয়া, 1 2 3 4 এগুলোর মান কি পরিবর্তন হয় না, 1 2 3 4 5 এগুলোর মান পরিবর্তন হয় না, পাই এর মান কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ যেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, সি দ্বারা বোঝাচ্ছে ভাইয়া কনস্ট্যান্ট। তাহলে ডিডিএক্স দ্বারা আবার কি বোঝা জানো, ডিডিএক্স দ্বারা বোঝা হচ্ছে পরিবর্তনের হার, ডিডিএক্স দ্বারা বোঝায় হচ্ছে পরিবর্তনের হার, হার। তাহলে ডিডিএক্স দ্বারা বোঝাচ্ছে পরিবর্তনের হার, আর সি দ্বারা বোঝায় হচ্ছে ভাইয়া যার পরিবর্তন হয় না। তাহলে বলো তো আমাকে একটু সাধারণ নলেজে বলো তো, যার পরিবর্তন হয় না তার কি পরিবর্তনের হার হবে, যার পরিবর্তন হয় না সুতরাং তার পরিবর্তনের হারও হবে না, অর্থাৎ ডিডিএক্স অফ সি এর মান হবে ভাইয়া 0, ডিডিএক্স অফ সি এর মান কত হবে ভাইয়া 0। জাস্ট এটা এইভাবে মনে রাখবা যে ডিডিএক্স মানে হচ্ছে ভাইয়া পরিবর্তনের হার সাধারণত বোঝায়, আর সি দ্বারা বোঝায় হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ যার পরিবর্তন হয় না, যার পরিবর্তন হয় না তার পরিবর্তনের কি হবে না, হারও হবে না। ক্লিয়ার? এটা বুঝছো আশা করি। এখন আসো, যখন দেখবা যে একটি ফাংশনের সাথে একটি ধ্রুবক পদ আছে, দেখো মনে করো ডিডিএক্স একটি ফাংশন এফ অফ এক্স, এর সাথে যদি ভাই একটা ধ্রুবক থাকে অর্থাৎ সি থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো বলতো, যেহেতু সিটা ভাই একটা ধ্রুবক সুতরাং আমরা সিটাকে ডিফারেন্সিয়েশন অপারেটরের সামনে নিয়ে আসবো, বা ডেরিভেটিভ অপারেটরের সামনে নিয়ে আসবো। তাহলে এবার ডেরিভেটিভ করবো কার, জাস্ট ওই ফাংশনটার। বুঝতে পারছো? ডেরিভেটিভ করবো কার, জাস্ট ফাংশনটা। মনে করো একটি ডিডিএক্স দিলাম 5 ইন্টু ই পাওয়ার এক্স দিলাম, তাই না? তাহলে এই 5টা যেহেতু একটা ধ্রুবক সুতরাং আমরা 5টাকে সামনে নিয়ে আসবো, জাস্ট ইএক্স এর ডেরিভেটিভ বের করব। বুঝতে পারছো? তাহলে ধ্রুবক কোনো কিছু থাকলে আমরা ডিডিএক্স অপারেটরের সামনে নিয়ে আসবো। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় তারপরে আরেকটা জিনিস শিখে নাও, এগুলো কিন্তু বেসিক জিনিস তোমাদের, যে যখন দেখবা যে দুইটা ফাংশন কি আছে একে অপরের সাথে যোগ অবস্থায় আছে তখন আমরা কি করব, একবার
দেখো এখানে একটা এফ অফ এক্স একটি ফাংশন, জি অফ এক্স একটি ফাংশন, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন ফাংশন, এরা পরস্পর যোগ অবস্থায় আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব যে ডিডি এক্স একবার এফ অফ এক্স কে দিব, দেন ডিডি এক্স একবার জি অফ এক্স কে দিব। ক্লিয়ার আছে এতটুকু? এতটুকু ক্লিয়ার? মনে করো একটি ফাংশন আমি তোমাকে দেখাচ্ছি যে ডিডি এক্স ই পাওয়ার এক্স প্লাস সাইন এক্স। দেখো তো এখানে ই পাওয়ার এক্স একটি ফাংশন, সাইন এক্স একটি ফাংশন, তাই না? তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, ডিডি এক্স দিব একবার এক্স প্লাস ডিডি এক্স দিব একবার সাইন এক্স এর সাথে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন অপারেটর দেব একবার প্রথম ফাংশনের সাথে, ডিফারেন্সিয়েশন অপারেটরটা দিব একবার দ্বিতীয় ফাংশনের সাথে। এখন এটা তো হচ্ছে ভাইয়া দুটো ফাংশন যদি পরস্পর যোগ অবস্থায় থাকে, যদি মনে করো যে দুইটা ফাংশন পরস্পর যোগ অবস্থায় নেই, বিয়োগ অবস্থায় আছে, তাহলে কি করব, সেম কাজ, একবার প্রথম ফাংশনটাকে সাথে ডিডিএক্স অপারেটর দিব, দেন একবার দ্বিতীয় ফাংশনটার সাথে ডিডিএক্স অপারেটর দিব। আর যেহেতু এইখানে মাইনাস, সুতরাং আমরা মাঝখানে মাইনাস দিব। ক্লিয়ার এতটুকু? দেখো এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন, এরা কি অবস্থায় আছে, একে অপরের সাথে বিয়োগ অবস্থায় আছে। সুতরাং এই ডিডিএক্স যে অপারেটরটা আছে বা ডিফারেন্সিয়েশন অপারেটরটা যে আছে, এইটাকে আমরা প্রথম ফাংশনের সাথে দিছি, দেন অপারেটরটা আমরা একবার দ্বিতীয় ফাংশনের সাথে দিছি, মাঝখানের চিহ্নটা মাইনাস, এখানে মাঝখানের চিহ্নটা মাইনাস দিলাম। এতটুকুই। এখন এই যে সূত্রগুলো আছে তোমাদেরকে, এগুলো অবশ্যই মাস্ট মনে রাখা লাগবে। যদি তোমরা এগুলো মনে রাখতে না পারো তাহলে এই অধ্যায়ের অঙ্ক কেন, তোমরা ক্যালকুলাসের কিছুই বুঝবে না। ক্যালকুলাসের মেইন ভিত্তিটাই হচ্ছে এই সূত্রগুলো। এখানে কিন্তু এই অধ্যায়ের সকল সূত্রগুলো নাই, বুঝতে পারছো? এখানে সকল সূত্র নাই, কিছু সূত্র বাকি আছে, ওগুলো আমরা যখন ম্যাথ করাবো সেখন আমরা করাই দিব। ক্লিয়ার আছে?